প্রাইভেট কারে যুবককে আটকে বুথ থেকে ৬.৫ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। জানাবো তারেক রহমান যে কতটা পরিপক্ক ও দূরদর্শী তার প্রমাণ। এই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো নড়াইলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ২০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রাইভেট কারে যুবককে আটকে বুথ থেকে ৬.৫ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। মহাসড়কে গাড়ির জন্য দাঁড়িয়েছিল শাহজাহান বাদশা নামের এক যুবক। অপরিচিত একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশ্যে যাত্রী তুলছিল। তিনি সেই প্রাইভেট কারে ওঠেন। এরপর তাকে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও ব্যাংকের বুথ থেকে টাকা তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে তারা ঘটনাটির তদন্ত করে দেখছে। শনিবার সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও সদর এলাকার মেম্বার বাড়ির মধ্যে এই ঘটনাটি ঘটে। শাহজাহান বাদশা শ্রীপুরের মোলাইদ গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে। জানা গেছে, টাকা ছিনিয়ে নেওয়ার পর দুর্বৃত্তরা শাহজাহানকে মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে চলে যায়। এরপর স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সে সময় অন্য এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডি লগ ইন করে একটি ভিডিওর মাধ্যমে ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন তিনি। ভিডিও ক্লিপে কান্নাজড়িত কণ্ঠে তাকে বলতে শোনা যায়, আল্লাহ গো আল্লাহ, লাল স্বাধীনতার স্বাদ পাইয়াছিলাম আল্লাহ। এখন কয়টা বাজে ভাই? ৬:৪৫ মাওনা থেকে প্রাইভেট কারে উঠছি। বুঝা লাইতেছে না ভাই, কাল আমার পরীক্ষা, পরের দিন আমার বিদেশের ফ্লাইট, আমার সব শেষ। পকেটের নগদ ৪৫,০০০ টাকা, ব্যাংক থেকে ৬.৫ লাখ টাকা, মোবাইল ব্যাংকিং, শাহজাহাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলার কার্ড, মোট টাকা নিয়ে নিছে ৬,৪৫,০০০ টাকা। ৬,৪৫,০০০ টাকা শেষ। টর্চার করছে মারাত্মক, আমতলি ফেলাইয়া চলে গেছে। আল্লাহ জীবন ভিক্ষা দিছে, এজন্য ধন্যবাদ আল্লাহ। টাকা নেক কইতে যে বাচ্চা আইসি আল্লাহ, আমার সার্টিফিকেট, আমার পাসপোর্ট মারধর করে সবকিছু নিয়ে গেছে গা। এই গামছা দিয়ে বাঁধছে, মুখ বাঁধছে। শাহজাহান বাদশা সাংবাদিকদের বলেন, রোববার সকালে ঢাকায় তার একটি পরীক্ষা আছে। এছাড়া পরীক্ষার পর সেদিন রাতে তিনি ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাবেন। তাই আগের দিন শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা যাওয়ার জন্য রওনা করেছিলেন। বাড়ি থেকে বের হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সড়কের এক প্রান্তে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি বলেন, এ সময় সেখানে একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশ্যে যাত্রী তুলছিল। তার সামনে প্রাইভেট কারে আরও কয়েকজন যাত্রী উঠেছে। তাই নিরাপদ যাত্রার জন্য তিনি নিজেও সেটিতে ওঠেন। কয়েক মিনিট পরেই তাকে গাড়ির ভেতরে থাকা আরও ৪ জন জিম্মি করে ফেলেন। তারা অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা পয়সা ও স্মার্টফোন নিয়ে নেয়। এরপর সঙ্গে থাকা ৪টি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে নেয় তারা। তিনি আরও বলেন, এরপর জোর করে কার্ডগুলোর পিন নিয়ে আশেপাশের এলাকার বিভিন্ন বুথে গিয়ে পর্যায়ক্রমে ৬ লাখ টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা প্রায় ৫০,০০০ টাকাও নিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে মারধর করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল মিডফিল্ডের সামনে ফেলে যায় তারা। পরে স্থানীয় স্বজনদের সহযোগিতায় তিনি সেই রাতে বাড়ি ফেরেন। শাহজাহান বাদশা আরও বলেন, তিনি শ্রীপুর থানা পুলিশকে ঘটনার বিষয়টি জানিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আমরা বিষয়টি জেনেছি। পুরো ঘটনাটি জয়দেবপুর থানার এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন, তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। তারেক রহমান যে কতটা পরিপক্ক ও দূরদর্শী তার প্রমাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কতটা পরিপক্ক ও দূরদর্শী তার প্রমাণ দিয়েছেন। ৫ই আগস্ট হাসিনার পতনের দিনই দেশবাসীর উদ্দেশ্যে দোয়ার এক ভিডিও বার্তা পাঠায়। ৫ই আগস্ট হাসিনার পতনের দিনই দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় সেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচন কবে হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তখন অনেকেই অবাক ও বিস্মিত হয়েছিল। সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। তবে ১ বছরের মাথায় এসে তারেক রহমানের দূরদর্শী বক্তব্যই যে ফলতে শুরু করেছে, তার আলামত দেখা যাচ্ছে। দেশি বিদেশি চক্র ষড়যন্ত্রকারীরা নির্বাচন পিছিয়ে দেয়া না হওয়া, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা, বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে এমন বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে। তার প্রতিপক্ষরা যাদের ক্ষমতায় আসার মতো অবস্থা নেই, তারা তাদের পেইড ব্যক্তিদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বিএনপির খারাপ এমন ন্যারেটিভ তৈরি করছে। এসব প্রোপাগান্ডা এবং বাধা বিপত্তি যে প্রতিপক্ষরা করতে পারে, তা তারেক রহমান হাসিনার পতনের দিনই দেশবাসীর উদ্দেশ্যে দোয়া বার্তায় আগামী নির্বাচন ইতিহাসের কঠিন নির্বাচন হবে বলে দেশবাসী ও দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন।
তার কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। কথাও সত্য যে প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট হাসিনা তার রাষ্ট্রীয় ক্ষমতার দলীয় বাহিনী ভারতীয় শক্তি দিয়ে ১.৫ দশক ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি। তা তার বর্তমান প্রতিপক্ষরা কতটা করতে পারবে তা বোধ করি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। তবে পচা শামুকে পা কাটা বলে একটা কথা আছে। কথা স্মরণে রেখে বিএনপি নেতাকর্মীদের অধিক সতর্ক হতে হবে। যেসব ঘটনা পুঁজি করে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির পথ রোধ করার অপচেষ্টা করছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমানের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। ক্ষমতায় এসে গেছি এমন ভ্রান্ত মনোভাব পরিহার করতে হবে। তাদের মনে রাখতে হবে বিএনপির সংগ্রাম শেষ হয়ে যায়নি, আসল সংগ্রামের শুরু মাত্র। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছেন বলছেন মামুনুল হক। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের হাজারো শহীদদের শাহাদতের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। মামুনুল হক বলেন, ডক্টর ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে। বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয় তাহলে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাজনৈতিক সরকার এই সিদ্ধান্ত নেবে। ৩ দিনের অস্থায়ী মেহমান সরকার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে। তারা পৃথিবীর দেশে দেশে নির্লজ্জ অশ্লীলতা, মানবাধিকারের নামে সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের ধর্মীয় অনুভূতিকে যদি আঘাত দেওয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয় তাহলে গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে। স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪-এর বাঙালি জাতির ত্যাগের দৃষ্টান্ত উল্লেখ করে খেলাফত মজলিসের এই নেতা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে পশ্চিম পাকিস্তানে আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছে। আমাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতার যুদ্ধ হলেও স্বাধীনতার পর তিনি চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তিনি দেশে না ফিরে গেলেন দিল্লিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের মুজিব কোটে একটি চিরকুট ভরিয়ে দিলেন। সেই চিরকুটের মাধ্যমে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য। বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তিনি হত্যা করলেন। মামুনুল হক বলেন, প্রিয় সাথীগণ, ১৯০৫ সালে, ১৯৪৭ সালে, ১৯৪১ সালে বারবার আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের বিজয়কে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি বিগত ১৫ বছর বাকশালী ফ্যাসিবাদের নতুন রূপ, নতুন আওয়ামী জাহেলিয়াত, লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা তার জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এদেশের মানুষের ভাগ্য, অর্থনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে। গুম, খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্য হয়েছিল বাংলাদেশ। তিনি বলেন, ২৪শে জুলাইয়ের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যকে প্রত্যাখ্যান করেছে। বারবার আমরা বিজয় অর্জন করেছি। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের ডানা মেলে আমাদের বিজয়কে ছিনতাই করেছে। আমরা একবার পিণ্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম। আমাদেরকে নতুন করে দিল্লির দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে। ২০২৪ সালে আমরা দিল্লির গোলামির শিকল ভেঙে খান খান করেছি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে খেলাফত মজলিস নেতা বলেন, আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এদেশের মানুষ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের ধসে পড়া অর্থনৈতিক ভিত নতুন করে গঠন করুন। বিগত রেজিমের পাচার করা লক্ষ লক্ষ ডলার ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করার চেষ্টা করুন। বিগত দিনের এজেন্ডা বাতিল করুন। বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই এজেন্ডা বাস্তবায়ন করুন। নড়াইলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ২০। রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চণ্ডীবরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লার সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। এরই জেরে শনিবার বেলা 11:30টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।